সো আমরা আজকে যতদূর পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করব। ঠিক আছে? আর আমরা লাস্ট পড়েছিলাম, একটুখানি রিমাইন্ড করে দিই যে কতদূর পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আমরা ব্যতিচারের ব্যাপার-স্যাপার নিয়ে পড়ছিলাম এবং আমরা লাস্ট ক্লাসে যে গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার যেটা হয়, সেটা কোন কোন বিন্দুতে পড়লে পারে পথপার্থক্য হলে পারে, মানে যে বিন্দুতে পথপার্থক্য তোমার λ/2 হবে বা 3λ/2 হবে, সেখানে তোমার কি ধরনের ব্যতিচার তৈরি হবে, বা যে বিন্দুতে পথপার্থক্যের মান ডিফারেন্ট হবে, সেই বিন্দুতে কি রকম ব্যতিচার তৈরি হবে সেগুলো আমরা দেখেছিলাম। ফর অ্যান এক্সাম্পল, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পথপার্থক্যের মানগুলো তোমার যুগ্ম অযুগ্ম সমস্ত রকম যুগ্ম গুণিতকগুলো হয়, এবং যেরকম তোমার λ/2 এর যুগ্ম গুণিতক 2 ইন্টু λ/2, 4 ইন্টু λ/2 এরকম ধরনের, অর্থাৎ 2n প্লাস 2n ইন্টু λ/2 এর ফরম্যাটে চলে। কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি λ/2 এর যে বিজোড় গুণিতকগুলো, মানে 3λ/2, 5λ/2 এরকম ধরনের যেগুলো চলে, সেগুলোতে আমাদের ধ্বংসাত্মক তোমার ব্যতিচার হয়, এবং সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো যদি আমি একটুখানি ওটা লিখি যে ফর অ্যান এক্সাম্পল সেগুলো কিসে দেখেছিলাম, আমরা দেখেছিলাম হচ্ছে পথ পার্থক্য। ঠিক আছে? তো সাপোজ গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পথ পার্থক্য কি হয়, যেটা আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছিলাম, সেটা 0 হতে পারে, 2 ইন্টু λ/2 হতে পারে, অর্থাৎ λ/2 যুগ্ম গুণিতক 4 ইন্টু λ/2 হতে পারে, এরকম ফরম্যাটে চলে। মানে যদি আমরা বলতে পারি তাহলে 2n ইন্টু λ/2 এই ফরম্যাটে আমাদের পথপার্থক্যগুলো জেনারেলি হয়। কার ক্ষেত্রে? তোমার যখন গঠনমূলক ব্যতিচার হয়। আর একই রকম ভাবে যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, ধ্বংসাত্মক ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য কিরকম ছিল আমাদের? পথপার্থক্যর মানগুলো ছিল λ/2 এর বিজোড় গুণিতক যেগুলো ছিল, মানে 2n প্লাস 1 ইন্টু λ/2 এর ফর্মেটে যেগুলো থাকবে, মানে ডেল্টার মানটা আমার কোনো সময় λ/2 হলে পরে হবে, বা 3λ/2 হলে পরে হবে, বা ফর অ্যান এক্সাম্পল 5λ/2, এরকম ভাবে চলবে। ঠিক আছে? এগুলো 2n প্লাস 1 এর ভ্যালু আমরা 0, 1, 2 করে যেরকম খুশি বসাতে পারবো, এবং সেই অনুসারে আসবে। ঠিক আছে? যেরকম 0 বসালে পরে তোমার λ/2 আসছে, যদি 1 বসাই তাহলে 3λ/2 আসছে। ঠিক আছে? যদি আমরা 2 বসাই তাহলে পরে 5λ/2 আসছে, অ্যান্ড সো অন। ঠিক আছে? তাহলে এগুলো আমরা পথপার্থক্য দেখেছিলাম। তাহলে আমাদের এই যেটা বের করেছিলাম, এই পথপার্থক্যগুলো কি অ্যাকচুয়ালি বের করেছিলাম? এগুলো বের করেছিলাম যে সমস্ত বিন্দুতে পথপার্থক্যের মানগুলো এই ভ্যালু থাকবে, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু 0, 2 ইন্টু λ/2, 4 ইন্টু λ/2, সেই সমস্ত বিন্দুতে আমার কি ধরনের ব্যতিচার তৈরি হবে না, তো গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। আর যে সমস্ত বিন্দুতে পথপার্থক্যটা পথপার্থক্য কারণ কেন, দুটো আমরা আলাদা আলাদা ডিফারেন্ট সোর্স থেকে নিয়ে যাচ্ছিলাম, দিয়ে ওখান থেকে গিয়ে ওখানে মিট করছিল, এবং তাদের পথপার্থক্য ডিফারেন্ট হচ্ছিল। তো এই পথপার্থক্যের মানগুলো যদি এই ভ্যালুগুলো হয় করেসপন্ডিং, তার করেসপন্ডিং এরকম ধরনের ব্যতিচার হবে দেখেছিলাম। এবার পথপার্থক্য তো বের করলাম। একই রকম ভাবে যদি আমরা একটু এর সঙ্গে এক ধাপ একটু যাই, যে দশা পার্থক্যগুলো যদি আমরা বের করতে চাই, যে যদি আমরা বের করতে চাই যে গঠনমূলক ব্যতিচার যদি আমার তৈরি হতে চাই, বা ধ্বংসাত্মক ব্যতিচার যদি তৈরি হতে চায়, তাহলে আমার দশা পার্থক্য কত হবে? তো দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে তাহলে আমাদেরকে একটা সম্পর্ক আগে প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা নরমালি জানি যে অলরেডি আমরা পড়ে এসেছি যে দশা পার্থক্য সমান সমান কি হয়? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য হয়। এটা আমরা জানি। ঠিক আছে? তো পথপার্থক্য হয়। এবার ফর অ্যান এক্সাম্পল, যদি সাপোজ ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়, এখানে ধ্বংসাত্মক ব্যতিচার ফর অ্যান এক্সাম্পল নিয়েছি, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারগুলো আমার কি থাকে? 2n প্লাস 1 ইন্টু λ/2 দশা পার্থক্যের ফরম্যাটে চলে, যেখানে n ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3 করে বসছে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই দশা পার্থক্য, তাহলে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো যে 2 পাই বাই ল্যামডা, আর সেই জায়গায় পথ পার্থক্য কত হচ্ছে? 2n প্লাস 1 ইন্টু λ/2, রাইট? তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এই ল্যামডা আর এই ল্যামডা আমার অমিট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এখানে কি? এখানে আর এই 2 আর এই 2 অমিট হচ্ছে, তাহলে পরে পড়ে থাকছে 2n প্লাস 1 ইন্টু পাই। ঠিক আছে? 2n প্লাস 1 ইন্টু পাই।
তাহলে এই যে সমস্ত জায়গায় এই 2n+1 এই যে দশা পার্থক্য থাকবে, সেই সমস্ত পার্টিকুলার জায়গায় কি হবে, আমার ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমার সিস্টেমগুলো হচ্ছে। একই রকমভাবে যদি আমরা এই সেম জিনিসটা করতে চাই ধ্বংসাত্মক ব্যতিচারের জায়গায়, যদি করতে চাই আমরা গঠনমূলক, এটা ধ্বংসাত্মকের ক্ষেত্রে করলাম, ঠিক আছে? এই যে ধ্বংসাত্মক ছিল, ধ্বংসাত্মকের ক্ষেত্রে দশা পার্থক্য বের করলাম। একই রকমভাবে যদি আমরা এটা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে করতে চাই, যে গঠনমূলক ব্যতিচার এই যে এইটা, ঠিক আছে? তাহলে এখানেও আমরা সেম জিনিসই বসাতে পারবো। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য সমান হবে 2π/λ ইনটু পথ পার্থক্য, একই রকম, তাই তো? এবার এখানে 2π/λ আর পথ পার্থক্য আমার কত ছিল ওখানটায়? 2n ইনটু λ/2 এর ফর্মেটে ছিল। তাহলে 2n ইনটু λ/2 বসিয়ে দেবো। তাহলে এইখানকার যদি আমি দেখতে পারি, তাহলে এইখানকার এই ল্যামডা কাটছে, আর এই 2 আর 2 কেটে দাও, তাহলে 2n পাই। তাহলে যে সমস্ত বিন্দুতে আমার দশা পার্থক্যের মানগুলো এই 2n পায়ের ফরম্যাটে থাকবে, সেই সমস্ত পার্টিকুলার জায়গায় সে আমার কি হবে, না তো গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। আর যে সমস্ত জায়গা দশা পার্থক্য 2n+1 ইনটু পায়ের ফরম্যাটে থাকবে, অর্থাৎ বিজোড় গুণিতকে থাকবে, সেই সমস্ত জায়গায় ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। আশা করি এটা বুঝতে পারলাম, ঠিক আছে? তোমাদেরকে কনক্লুশনে বের করতে বলতে পারি যে গঠনমূলক ব্যতিচার হওয়ার জন্য পথ পার্থক্য কত হবে সেটা বের করো, বা দশা পার্থক্য কত হবে সেটা বের করো। তো এইরকম এই ফরম্যাটে আমাদেরকে তখন বের করে দেখাতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটুখানি এগোবো এই ধাপে। আমরা যে ব্যতিচারগুলো যখন পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে যখন একই কম্পাঙ্ক এবং একই তোমার কি বলে বিস্তারের, ঠিক আছে? যদি কোনো দুটো তরঙ্গ দৈর্ঘ্য মিলিত হয় কোনো একটা জায়গায় আলোক মাধ্যমে, তাহলে কোনো জায়গায় দেখতে পাই তীব্রতা, তোমার লব্ধি তরঙ্গের যে তীব্রতা সেটা কোনো জায়গায় বেশি হচ্ছে, কোনো জায়গায় কম হচ্ছে। দিস সিনারিও ইজ কল্ড লাইক ব্যতিচার, ঠিক আছে? তো এই ব্যতিচারের ক্ষেত্রে যে তীব্রতা, ঠিক আছে? বা প্রাবল্য বা ইনটেনসিটি যাই বলুন না কেন, তাদের মধ্যে আমরা এই গঠনমূলক হলে পারে কিরকম তীব্রতা হবে, বা তোমার ধ্বংসাত্মক হলে পারে কিরকম তীব্রতা হবে, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো আমরা জেনারেলি কি জানি যে তীব্রতা বা ইন্টেন্সিটি বা তীব্রতা, বা এটাকে প্রাবল্যও বলে, ঠিক আছে? যা খুশি, প্রাবল্য। এই প্রাবল্যকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, আর আমরা জানি যে এই যে বিস্তারকে যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে প্রাবল্যের সঙ্গে বিস্তারের সম্পর্ক হচ্ছে বর্গের সঙ্গে সমান, মানে এ আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, ঠিক আছে? তো এখানে যদি আমরা নর্মালি যদি গঠনমূলক ধরি, তাহলে সেম হবে, ধ্বংসাত্মক হলে পরে সেরকম ভাবে চেঞ্জ হবে। তো ফর অ্যান এক্সাম্পল যদি আমি নরমালি যদি প্রথম ক্ষেত্রের প্রাবল্যকে যদি ধরি, যে একটা আমাদের আমাদের যে কি বলে, যে বিস্তার ছিল, সেই বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম টোটালটাকে, রাইট? কারণ তুমি যদি একটুখানি আগের ক্লাসটা যদি খুলে দেখো, তাহলে দেখবা আমরা একটা ফর্মুলা থেকে আমরা বের করেছিলাম মেইন ইকুয়েশন, যে লব্ধি যে তরঙ্গটা হবে, বা যে তরঙ্গটা মিলিত হয়ে তৈরি হবে, তার যে সরণ, লব্ধি সরণ, তার রাশিমালা দেখবা আমরা বের করেছিলাম, যেখানে এরকম টাইপের রাশিমালা বেরিয়েছিল যে 2a sin 2π/λ ইন্টু ct মাইনাস এক্স মাইনাস ডেল্টা বাই 2 ইন্টু cos পাই ডেল্টা বাই ল্যামডা। আর এই যে এই ফরম্যাটটা, এই 2a ইন্টু cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটাকে আমরা a দিয়ে প্রকাশ করেছিলাম, এবং সেখান থেকে আমার লব্ধি ইকুয়েশনটা বেরিয়েছিল যে a ইন্টু সাইন 2π/λ ct মাইনাস এক্স মাইনাস ডেল্টা বাই 2, ঠিক আছে? তো হেয়ার এ হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডটা, ঠিক আছে? আর এখানে ডেল্টাটা অবভিয়াসলি আমাদের পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য। তাহলে এই যে এ, তাহলে এই যদি এটা যদি আমার কি হয়, এই লব্ধি তরঙ্গের যদি বিস্তারটা যদি আমার এই এ হয়, তাহলে পরে আমি নরমালি এর যে তরঙ্গের যে প্রাবল্য, সেটা কি লিখতে পারি? প্রাবল্যকে আমি লিখতে পারি, সাপোজ আই ড্যাশ প্রাবল্য যদি লিখি এর ক্ষেত্রে, তাহলে প্রাবল্য আই ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার লিখতে পারি আমি, কারণ প্রাবল্য হচ্ছে বিস্তারের স্কোয়ার, ঠিক আছে? এইবার এক্ষেত্রে মনে করে দেখো, যখন দুটো তরঙ্গ আমি নিয়েছিলাম, দুটোর ক্ষেত্রেই আমি বিস্তারটা কি রেখেছিলাম, সেম রেখেছিলাম, ঠিক আছে? ধরো প্রথমটার বিস্তার আমি এ ধরেছিলাম, সেকেন্ডটার বিস্তারও আমি এ ধরেছিলাম। এই যে দেখো এখানটায় দেখো দুটো এ আছে, এই এটা ছিল প্রথম দুটো তরঙ্গ মিলিত হয়েছিল তার বিস্তার, ঠিক আছে? তাহলে এবং আমি যখন পড়িয়েছিলাম গঠনমূলক এবং ধ্বংসাত্মক, তখন আমি একটা জিনিস ক্লিয়ার কাট মেনশন করেছিলাম, যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমার
যে লব্ধি বিস্তারটা হবে এ, সেটা কি হয়ে যাবে? সেটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? যোগ হয়ে যাবে, মাল্টিপ্লাই বলছি, অ্যাডিশন হয়ে যাবে, ঠিক আছে? মানে যা ছিল সেটা যোগ হয়ে যাবে। তাহলে যদি a এর ভ্যালুটা 2a হয়ে যাচ্ছে আমার, তাহলে পরে আমার ইনটেনসিটির যে ভ্যালু, ইনটেনসিটি এটা ইন্ডিভিজুয়াল a হলে পরে a স্কয়ার, এটা এখন লব্ধি তরঙ্গের ক্ষেত্রে বলছি। লব্ধি তরঙ্গের বিস্তার আমার 2a হয়ে যাচ্ছে। কারণ তারা সেম ফেজে মিলিত হচ্ছে, তাই তোমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে লব্ধি তরঙ্গের প্রাবল্য i কি হয়ে যাচ্ছে? 4a স্কয়ার হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে নরমালি নরমালি যদি আমি এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি বুঝতে পারছি যে দুটো আমার তরঙ্গ ছিল, তাদের প্রত্যেকের যে ব্যতিচারের যে বিস্তার ছিল সেই বিস্তারটাই a এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে i প্রপোর্শনাল টু a স্কোয়ার। যদি আমি এটাকে আরেকবার লিখে করি, ঠিক আছে, যে এখান থেকে এই লব্ধি তরঙ্গের বিস্তার এর আগে যে i প্রপোর্শনাল টু a স্কোয়ার, রাইট? আর আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করব, মানে কার লব্ধি তরঙ্গের ক্ষেত্রে লব্ধি তরঙ্গের ইন্টেন্সিটি বা প্রাবল্য i ড্যাশ সেটা প্রপোর্শনাল টু কি হবে? a স্কোয়ারের হবে, ঠিক আছে? এবার এই যে এটা যখন গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, তখন এদের যোগ হয়ে যায় a প্লাস a, মানে 2a হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে i ড্যাশ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 4a স্কয়ার হয়ে যাচ্ছে। আর 4a স্কয়ার মানে হচ্ছে i, তাহলে আমরা কি লিখতে পারি? 4i। তাহলে i ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 4i, মানে 4 টাইমস মাল্টিপ্লাই হয়েছে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হচ্ছে? যেকোনো একটা যে তোমার তরঙ্গ ছিল, তার যে প্রাবল্য সেটা যদি আমি i ধরি, সেই i এর কি হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আর যদি আমরা ধ্বংসাত্মক ব্যতিচার করি তাহলে পরে কি দাঁড়াবে? সেটা আমরা দেখো। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি জানি যে তোমার যে লব্ধি প্রাবল্যটা, লব্ধি যে বিস্তারটা হবে, সেই লব্ধি বিস্তারটা কি হয়? দুটো বিয়োগ হয়ে যায়, তো অপোজিট ফেজে থাকছে। তাহলে a মাইনাস a যদি ধরি তাহলে 0 হয়ে যায়। তাহলে বেসিক্যালি সেই ক্ষেত্রে লব্ধি তরঙ্গের যে প্রাবল্য i ড্যাশ সেটা কি হয়ে যাবে? সেটা 0 স্কয়ার, মানে কি হচ্ছে? 0ই থাকবে। মানে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে i ইজ ইকুয়াল টু, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমার লব্ধি তরঙ্গের যে তোমার প্রাবল্য সেটার মানটা কি হয়ে যাচ্ছে? এটার মানটা হয়ে যাচ্ছে 0, এই যে এটা, রাইট? আর যখন আমার গঠনমূলক ব্যতিচার করছি, তখন আমার লব্ধি তরঙ্গের প্রাবল্যটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমার 4 গুণ। যেকোনো একটা যে তোমার আলো ছিল বা তরঙ্গ ছিল, তার যে প্রাবল্য, সেই প্রাবল্যের 4 গুণ, 4 টাইমস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা একটুখানি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে পরে কিরকম দাঁড়াবে দেখো। তাহলে এখানে আমি প্রথমেই বললাম যে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনে এই যে পার্টটুকু, এই 2a অ্যান্ড এই cos pi delta by lambda, এটাকে আমরা a দিয়ে লিখছি। a ইজ ইকুয়াল টু হচ্ছে 2a cos pi delta by lambda, রাইট? এবার তাহলে এইটাকেই আমরা সেখান থেকে ইউজ করব যখন আমরা গ্রাফিক্যালি এটাকে প্লট করতে চাইবো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে লব্ধি তরঙ্গের যে বিস্তার, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, ঠিক আছে? লব্ধি তরঙ্গের বিস্তার, এগুলো দেখবো আগের ক্লাসে আমরা করেছি। লব্ধি তরঙ্গের বিস্তার a ইজ ইকুয়াল টু কি? 2a cos pi delta by lambda, রাইট? আর আমরা জানি যে এর যে তরঙ্গ বা যে ইন্টেন্সিটি বা প্রাবল্য, সেই প্রাবল্যটা কি হয়? প্রাবল্য ইন্টেন্সিটি i ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, রাইট? এটা স্কয়ার। তাহলে প্রপোর্শনাল টু লিখতে পারি আমি a স্কয়ার, ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে? এবার তাহলে পরে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে i ড্যাশ প্রপোর্শনাল টু জায়গায় আমি ইকুয়াল টু দিলাম। সাপোজ i ড্যাশটাকে আমি i দিয়ে লিখতে পারি এখানটা, ঠিক আছে? বোঝানোর সুবিধার জন্য যখন i ড্যাশ দিয়ে লিখেছিলাম, এখানে i ড্যাশ দিয়ে লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তো i ইকুয়াল টু k স্কয়ার, ওকে? তো কে স্কোয়ার। এবার এখানে এ এর ভ্যালুটা আবার কি? আমরা জানি এই যে ইন্টেন্সিটিটা হচ্ছে বিস্তারের স্কোয়ার, তার জন্য আমরা এটা হচ্ছে বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে বিস্তারের স্কোয়ার করে দিলাম, তাহলে আই ড্যাশ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। প্রপোর্শনালটাকে সরিয়ে ইকুয়াল টু আনলে একটা কনস্ট্যান্ট থাকবে, সেটা কে ধরলাম আমি, তাহলে কে স্কোয়ার। এবার কে স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা তার স্কোয়ার। এবার এটাকে যদি স্কোয়ার করো তাহলে পরে কি পাচ্ছ দেখো, 4a স্কোয়ার, এটা কে থাকবে অবভিয়াসলি, কে ইন্টু 4a স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা, ওকে? এবার এইটা দেখো এখানে কে এ 4 কে স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট টাইপের জিনিস, তাহলে এটাকে আমি সাপোজ i0 দিয়ে লিখছি। তো আই আই ড্যাশ ইজ ইকুয়াল টু সাপোজ i0 cos স্কোয়ার ফাই, আমি ধরলাম, যেখানে i0 সমান সমান হচ্ছে আমার কি, এইটা ধরেছি 4k স্কোয়ার অ্যান্ড ফাই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার, ধরেছি আমি পাই ডেল্টা বাই ল্যামডা ধরেছি।
তাহলে আমি পেলাম যে i ইজ ইকুয়াল টু I0 cos স্কোয়ার ফাই। এবার যদি এটাকে আমরা ফর অ্যান এক্সাম্পল গ্রাফিক্যালি মানে পুট করার চেষ্টা করি, তাহলে কীরকম টাইপের গ্রাফ দাঁড়াবে বলে তোমাদের মনে হয়? জেনারেলি আমরা সাইনের গ্রাফ জানি, কসের গ্রাফ জানি, ঠিক আছে? তাহলে সাইনের জেনারেলি গ্রাফটা কীরকম টাইপের হয়? তোমাদের যদি মনে করার চেষ্টা করো তাহলে পরে দেখতে পাবে যে সাইনের গ্রাফটা ঠিক এরকম টাইপের দাঁড়াচ্ছে আমার। এরকম থেকে শুরু হয় দিয়ে এরকমভাবে যায়। এটা হচ্ছে সাইনের গ্রাফ। ঠিক আছে? সাইনের গ্রাফ। যদি একইভাবে যদি আমি কসের গ্রাফ করি তাহলে কসের গ্রাফ শুরু হয় হচ্ছে এখান থেকে। এরকমভাবে যায়। ঠিক আছে? এবার যদি আমি এবার এখানে দেখো নেগেটিভ অ্যান্ড পজিটিভ যদি সবকিছুই আমার টার্মগুলো ভ্যালুগুলো থাকে। ঠিক আছে? নেগেটিভ টার্মের ভ্যালু থাকে, পজিটিভ টার্মের ভ্যালু থাকে। বাট যদি আমি এটাকে স্কোয়ার করে দিই তাহলে পরে নেগেটিভ টার্মের ভ্যালুগুলো থাকবে না। কারণ নেগেটিভ স্কোয়ারের ক্ষেত্রে যদি এরকম সিম্পলিফাইড ভার্সন মনে রাখতে পারো যে স্কোয়ার করা মানে নেগেটিভগুলোরও স্কোয়ার করলে পরে কি হবে? পজিটিভই হয়ে যাবে। তখন আমার এই গ্রাফটা এরকম টাইপের গ্রাফ কিছুটা দাঁড়িয়ে যাবে। কিরকম টাইপের দাঁড়াবে? এরকম টাইপের গ্রাফ থাকবে। অল আর ইন পজিটিভ। ওকে? এবং এটা যদি তুমি পুট করো তাহলে পরে তুমি দেখতে পাবে যে এরকম টাইপের গ্রাফ হয়। ওকে? তো এর ওপরের দিক বরাবর ধরো I, ঠিক আছে? এবার ধরো আমি এখানে যদি পুট করি দশাগুলো, ভ্যালুগুলো যদি আমি পুট করি সাপোজ এটা হচ্ছে পাই, ঠিক আছে? এটা হচ্ছে ধরো 2 পাই। এগুলো টাচ করে আছে তুমি বলতে পারো এরকম ভাবে। পাই, 2 পাই, তারপরটা তুমি 3 পাই দিতে পারো, ঠিক আছে? এটা 3 পাই দিতে পারো। অ্যান্ড সো অন সো। এগুলো সব কি? এগুলো দশা পার্থক্য। ওকে? তো এরকম ধরনের গ্রাফ হয় ইন্টেন্সিটি ভার্সেস এর তোমার কার না তো তোমার দশা পার্থক্যের। যদি বলে যে ইন্টেন্সিটি ভার্সেস দশা পার্থক্যের গ্রাফ তুমি অঙ্কন করো তাহলে এরকম ধরনের তুমি গ্রাফ অঙ্কন করতে পারবে। এবার এটাকেই আমরা যদি একটুখানি ম্যাথামেটিক্যালি লব্ধি তরঙ্গের যে বিস্তার আছে, ঠিক আছে? তো কখন এর ভ্যালুটা এই যে তোমার প্রাবল্যটা আছে, সেই প্রাবল্যটা ম্যাক্সিমাম হবে এবং কখন প্রাবল্যটা মিনিমাম হবে সেগুলো আমরা সাপোজ দেখব। এবার তাহলে যদি আমরা এটা ম্যাথামেটিক্যালি একটু দেখার চেষ্টা করি তাহলে পরে মনে করে দেখো যে সাপোজ আমরা দুটো তরঙ্গ নিয়েছিলাম, রাইট? তো দুটো তরঙ্গ নিয়েছিলাম এরকম এবং সেটা একে অপরের ওপরে গিয়ে কি হয়েছে মিলিত হয়েছিল এবং আমি ধরলাম ফর অ্যান এক্সাম্পল যে দুটো যে তরঙ্গ আছে তার মধ্যে সাপোজ একটা তরঙ্গের সাপোজ বিস্তার হচ্ছে তোমার A1 সাপোজ, ঠিক আছে? একটা তরঙ্গের বিস্তার ধরলাম A2 সুবিধার জন্য। দুটো তরঙ্গে দুরকম বিস্তার ধরলাম। যদি সেরকম যদি হয় তাহলে পরে এই প্রথম তরঙ্গটার ক্ষেত্রে ইন্টেন্সিটি যদি আমি I1 ধরি তাহলে I1 ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কি হবে? A1 স্কয়ার হবে, রাইট? আর দ্বিতীয় তরঙ্গটার বিস্তার যদি তোমার A2 হয় তাহলে I2 এটা প্রপোর্শনাল টু কি হবে? A2 স্কয়ার হবে, রাইট? এবার যখন আমরা এই দুটো তরঙ্গ এখানে মার্জ হলো তখন আমরা একটা লব্ধি তরঙ্গ পেলাম এবং তার ক্ষেত্রে আমরা ইকুয়েশন সলভ করে দেখেছিলাম যে ভ্যালুটা কিরকম হয় এবং সেখান থেকে আমরা যে লব্ধি তরঙ্গের বিস্তার সেটা বের করেছিলাম যে 2a cos pi delta by lambda, রাইট? এবার তাহলে এই যে লব্ধি তরঙ্গটা আমরা বের করেছিলাম এই লব্ধি তরঙ্গের ক্ষেত্রে যে বিস্তারটা সেটা কি বলেছিলাম আমরা যে ভেক্টর যোগফল অনুসারে দেখবা ব্যাপ্তিচারের ক্ষেত্রে লেখানো আছে যে তরঙ্গের উপরিপাতের যে নীতি, যে তরঙ্গ যখন উপরিপাতিত হয় তখন যদি লব্ধি তরঙ্গ যে বিস্তারটা হয় সেটা কি ভেক্টর যোগফলের নিয়ম অনুসারে হয়। তাহলে একটা তরঙ্গের বিস্তার যদি A1 হয় এবং সেকেন্ড তরঙ্গের বিস্তার যদি A2 হয় এবং এরা যদি পরস্পরের যদি আমরা ভেক্টর যোগফল যদি হিসাবে এদের লব্ধি বের করতে চাই তাহলে সেই লব্ধিটা কিরকম ধরনের বেরোয়? এটা তোমরা অলরেডি ক্লাস 11 পড়ে এসছো যে লব্ধি তরঙ্গের বিস্তার যদি A ধরি তাহলে সেই A হচ্ছে ভেক্টর যোগফল মানে হচ্ছে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi এরকম ধরনের বেরোবে, যেখানে ফাইটা অবভিয়াসলি এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল আছে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর হিসাবে আমরা বের করতে পারছি কারণ আমরা ভেক্টরের ক্ষেত্রে যদি মনে করার চেষ্টা করো তাহলে পরে আমি যদি এখানে দেখাই ছোট করে আলাদা করে, আমরা জানি যে যদি সাপোজ একটা ভেক্টর A হয়, একটা ভেক্টর যদি B হয়, একটা ভেক্টর যদি B হয় এবং এর যদি ভেক্টর যোগফল করি তাহলে ভেক্টর যোগফল C = A + B হয়। এবার যখন আমি এটার মানে মান বের করতে চাই ম্যাগনিটিউড তখন C এর ভ্যালু যদি বের করতে চাই কি রকম হয়? সেটা হয় A1 স্কয়ার প্লাস বা A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB ইনটু cos থিটা, রাইট? তো এই ফর্মুলাটা আমরা বের করেছিলাম। তো সেটাই আমরা লিখলাম যে প্রথম তরঙ্গের ক্ষেত্রে যদি আমার বিস্তার তোমার A1 হয়, সেকেন্ড তরঙ্গের ক্ষেত্রে বিস্তার যদি A2 হয় এবং তারা যদি পরস্পরের উপরে উপরিপাতিত হয়, তাহলে উপরিপাতিত হলে পরে যদি লব্ধি তরঙ্গ হবে, লব্ধি তরঙ্গের বিস্তারটা কি হবে? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi এরকম ধরনের আমার বিস্তারটা বেরোবে লব্ধি তরঙ্গের ক্ষেত্রে। ওকে? এবার যদি এবার আমরা পেয়ে গেলাম যে এর ভ্যালু এটা, তাহলে এর ভ্যালু যখন এটা পেয়ে গেলাম তাহলে লব্ধি প্রাবল্য যদি আমি বের করতে চাই
যে লব্ধি প্রাবল্য, প্রাবল্য, ঠিক আছে। তাহলে আমরা যদি এর ইন্টেন্সিটি লব্ধি বের করতে চাই, তাহলে আমরা জানি যে ইন্টেন্সিটি আই কি হয়, তো এ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, এর যে স্কোয়ার সে স্কোয়ারের সঙ্গে সমান হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ভ্যালুটাকে বসাই, তাহলে পরে স্কোয়ার করলে পরে কি দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার করলে পরে দাঁড়াচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু কস ফাই, রাইট। এবার তাহলে এই যে a1 পোর্শনটা আছে, এই a1 স্কোয়ার, a1 স্কোয়ারটা আবার কি দেখো, অলরেডি আমি এখানে লিখেছি a1 স্কোয়ার মানে হচ্ছে i1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার প্লাস এখানে 2a1 আছে, 2a1 মানে রুট ওভার i1 লিখতে পারি, রুট ওভার i1, a2 মানে রুট ওভার i2 লিখতে পারি ইন্টু cos ফাই, রাইট। তাহলে আমরা পেয়ে গেলাম যে লব্ধি প্রাবল্য i ইজ ইকুয়াল টু হচ্ছে i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার প্লাস 2i1 i2 ইন্টু cos ফাই। এবার যদি আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ক্ষেত্রে বের করতে চাই, যখন প্রাবল্য সর্বাধিক, ঠিক আছে, তাহলে ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, সর্বাধিক প্রাবল্যের জন্য, ঠিক আছে, ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ঠিক আছে। তাহলে যখন আমাদের ইন্টেন্সিটি বা প্রাবল্যটা ম্যাক্সিমাম কখন হবে, কোন কন্ডিশনে ইন্টেন্সিটি বা প্রাবল্যটা ম্যাক্সিমাম হবে, যখন এই যে দুটো তরঙ্গ একে অপরের উপর উপরিপাতিত হচ্ছে, তারা সমদশায় মিলিত হবে বা সমদশা সম্পন্ন তরঙ্গ হবে। তাহলে সমদশা সম্পন্ন হলে পরেই ইন্টেন্সিটিটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন হলে পরে ম্যাক্সিমাম হচ্ছে, সমদশা সম্পন্ন হলে এই যে এদের মধ্যেকার যে পার্থক্য, দশা পার্থক্য ফাই, এই ফাই ভ্যালুটা কি হয়ে যাবে, ফাই ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই এর ভ্যালুটা কি দাঁড়িয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2, রাইট। তাহলে এটা কখন হচ্ছে, যখন i ইজ ইকুয়াল টু আই, এটা যদি আমি একটু সরিয়ে দিই, এটা কখন কোন কন্ডিশন হচ্ছে, যখন i ইজ ইকুয়াল টু হচ্ছে i ম্যাক্স, যখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে সেই পার্টিকুলার মোমেন্টে। তাহলে i ম্যাক্স এর ভ্যালুটা আমি কি পেয়ে যাচ্ছি দেখো, পেয়ে যাচ্ছি হচ্ছে রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 তার হোল স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, যখন আমার প্রাবল্যটা ম্যাক্সিমাম, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2, যেখানে রুট ওভার i1 অবভিয়াসলি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার a1 এবং রুট ওভার i2 মানে হচ্ছে a2 তাদের স্কোয়ার। এবার যখন ইন্টেন্সিটিটা মিনিমাম হবে, ফর মিনিমাম ইন্টেন্সিটি মানে যখন প্রাবল্যটা মিনিমাম, তাহলে যদি আমরা বের করি ফর মিনিমাম ইন্টেন্সিটি, তাহলে সেক্ষেত্রে কখন ইন্টেন্সিটি হবে, যখন এরা পরস্পর একদম অপোজিট ফেজে মিলবে, অর্থাৎ বিপরীত দশা সম্পন্ন হবে। আর অপোজিট ফেজে যদি এরা পরস্পর মিলে, দ্যাট মিন ফাই মাস্ট বি পাই হবে অ্যাটলিস্ট। তাহলে পায়ে যখন হবে, অপোজিট ফেজে যখন মিলবে পরস্পর এরা, তখন সেই পার্টিকুলার মোমেন্টে ইন্টেন্সিটিটা কি হবে, আমার মিনিমাম হবে। এবার তাহলে সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু কি দাঁড়িয়ে যাবে, আই মিন, যখন ফাই ইজ ইকুয়াল টু পাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল এখানে রুট ওভার i1 স্কোয়ার, তা রুট ওভার i1 স্কোয়ারের জায়গায় লেখো রুট ওভার i1 স্কোয়ার, রুট ওভার তারপরে ছিল সরি শুধু i1 স্কোয়ার, তারপরে i2 স্কোয়ারের জায়গায় লেখো i2 স্কোয়ার, এখানে একই রকম ভাবে 2i1 রুট ওভার, এখানে রুট ওভার i2 ইন্টু হয়ে যাবে কি cos পাই। এবার cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু আমরা জানি -1। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, i1 স্কোয়ার মাইনাস 2 রুট ওভার অফ i1 ইন্টু রুট ওভার অফ i2 প্লাস i2 স্কোয়ার। দ্যাট মিন এটা দাঁড়াচ্ছে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। কখন, এটা হচ্ছে i মিনের ভ্যালু, যখন মিনিমাম ইন্টেন্সিটি দাঁড়াচ্ছে তখন। এবার এই ক্ষেত্রে একটা ইকুয়েশন আমাদেরকে প্রমাণ করতে দেয়, ঠিক আছে, এবং সেইটা প্রমাণ করার জন্য আমাদেরকে জাস্ট কিছু করতে হবে না। এই যে দুটো ইকুয়েশন পেলাম আমরা, একটা পেলাম আমরা i ম্যাক্স, ওকে, আর একটা আমরা পেলাম i মিন। এই যে একটা i ম্যাক্স আর একটা i মিন। তো এই i ম্যাক্স আর i মিনকে আমাদের ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করে দিলে কি পাবো দেখো, যদি আমরা এরকম করি যে i max divided by i min, then what we will get, একটা ছিল root over of i1 i1 স্কয়ার root over of i1 মাইনাস প্লাস root over of i2 তার হোল স্কয়ার, এই যে
রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 তার হোল স্কোয়ার, আর নিচে একটা ছিল হচ্ছে i মিনের ভ্যালু রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 তার হোল স্কোয়ার। তো এটা আমরা পেয়ে যাচ্ছি i max বাই i min। এবার যদি এটাকে আমরা অন্য ডিফারেন্ট ফরম্যাটে বের করতে চাই, আমরা জানি যে i এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার। প্রথমটার আমরা কত তরঙ্গ দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে সরি বিস্তার কত ধরেছিলাম a1। তার রুট ওভার অফ i1 মানে হচ্ছে রুট ওভার অফ i1 মানে a1 স্কোয়ার প্লাস রুট ওভার অফ এটা লিখতে পারি a2 স্কোয়ার, রাইট, তার হোল স্কোয়ার। আর এখানে চলে আসবে রুট ওভার অফ a1 স্কোয়ার মাইনাস রুট ওভার অফ a2 স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার তাহলে এটাকে যদি আমরা একটুখানি ভালোভাবে লিখি তাহলে আবার কিরকম দাঁড়াবে, দেখো এটা দাঁড়াবে হচ্ছে a1 প্লাস a2, কারণ রুট ওভার বাইরে চলে আসবে, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কি i max বাই i min। এখান থেকে অঙ্ক তো অনেক কিছু, এবার এটা যদি i max বাই i min বাই না করে যদি আমি সাপোজ বের করতে চাই যে a max বাই a min, তো আমরা ভালো মতনে জানি যে রুট ওভার অফ i max দ্যাট ইজ নাথিং বাট a max অ্যান্ড রুট ওভার অফ i min সেটাই হচ্ছে নাথিং বাট a min। তাহলে i max বাই i min কি দাঁড়িয়ে যাবে যে a1 প্লাস a2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। ওকে, তো এটা প্রমাণ করো যে একটা ব্যতিচারের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ডিভাইডেড বাই মিনিমাম ইন্টেন্সিটি তার রেশিও হচ্ছে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার, বা রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই i1 মাইনাস রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরা ডিরেক্টলি এখান থেকে প্রমাণ করতে দেয়। তো মোটামুটি আমরা এইখানে কি পড়লাম, দেখো এখানে পড়লাম হচ্ছে প্রথমে আমরা দেখলাম দুটো ব্যতিচার কাকে বলে দেখলাম, সেখান থেকে ব্যতিচারের যে ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো বা কনক্লুশনগুলো সেগুলো আমরা বের করলাম, এবং সেখান থেকে লাস্ট আমরা ফাইনাল কনক্লুশন বের করলাম যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিভাইডেড বাই মিনিমাম ইন্টেন্সিটি দ্যাট ইজ নাথিং বাট a1 প্লাস a2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা কিছু কন্ডিশন যেগুলো পরীক্ষায় বেসিসে আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করব, এবং খুবই সেগুলো জরুরি কন্ডিশন, সেগুলো আমরা ডিসকাস করব। যেরকম তার মধ্যে প্রথম প্রাইম হচ্ছে স্থায়ী যদি আমাদের ব্যতিচার করতে হয়, সে স্থায়ী ব্যতিচারের শর্ত কি, স্থায়ী ব্যতিচারের শর্ত। ওকে, তো স্থায়ী ব্যতিচারের শর্ত যেগুলো এগুলো অলরেডি আমি দাগিয়েছি, ঠিক আছে, তবুও আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো স্থায়ী ব্যতিচারের প্রাথমিক শর্ত হচ্ছে যে সব সময়ের জন্য যে আলোক উৎস, যে আমরা দুটো আলোক উৎস নিয়ে মনে করো করেছি, ঠিক আছে, যেরকম এইখান থেকে একটা আলোক উৎস হয়ে গেছে, এখান থেকে একটা আলোক উৎস হয়ে গেছে। এবার ধরো এটার এখানে পাথ গেছে এক্স পরিমাণ পথ পার্থক্য ট্রাভেল করেছে, এবং সাপোজ এটা এক্স প্লাস ডেল্টা পরিমাণ পথ পার্থক্য ট্রাভেল করেছে, দেন এখানে সি পয়েন্টে তারা মিলিত হয়েছে, তাহলে এখানে ব্যতিচার তারা দেখাচ্ছে, এবং ধরো দুটো এখানে একটা এ সোর্স থেকে যাচ্ছে, বি সোর্স থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কন্ডিশন যেগুলো থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আলোক উৎস যেটা আমরা ইউজ করছি এ বি, সেগুলো সবসময়ের জন্য একবর্ণী হতে হবে, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য অলওয়েজ কি হতে হবে, সেম হতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আলোক উৎসগুলো একবর্ণী হতে হবে, একবর্ণী, এবং একই তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে, এদের একই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোক উৎসগুলো একবর্ণী হতে হবে এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে, তবে কি হবে, একটা আমার স্থায়ী ব্যতিচার তৈরি হবে। আচ্ছা, এই যে কন্ডিশনগুলো আমরা বলছি যে আলোক উৎসগুলো একবর্ণী হতে হবে, একই তরঙ্গদৈর্ঘ্য হতে হবে, এগুলো বেসিক্যালি আর একটা জিনিসও এখান থেকে কোশ্চেন মানে বলতে পারে। এগুলো বেসিক্যালি যদি ব্যতিচার তৈরি হতে হয়, তাহলে প্রথম দিকে যখন ব্যতিচার শুরু করেছিলাম তখনই আমি বলেছিলাম যে অন্যতম কন্ডিশন হচ্ছে যে সুসংগত আলোক উৎস আমার হতে হবে। এবার সুসংগত আলোক উৎস তৈরি কিভাবে করব, সেটা আমি বলেছিলাম যে পরে বলবো। তো এটা হচ্ছে সুসংগত আলোক উৎস তৈরি করার কন্ডিশন। ঠিক আছে, সুসংগত আলোক উৎস। তো সুসংগত আলোক উৎস যদি তৈরি করতে হয়, তাহলে পরে যে আলোক উৎস দুটো নেব সে তাদের যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি হতে হবে, সেম হতে হবে, একই হতে হবে, এবং আলোক উৎসগুলো মনোক্রোমাটিক হতে হবে, অর্থাৎ একবর্ণী হতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা মেজরিটি কন্ডিশন কি এর, আরেকটা মেজরিটি কন্ডিশন হচ্ছে এই যে আলোক উৎসগুলো আছে এদের বিস্তার কি হতে হবে,
সমান হতে হবে। তাহলে বিস্তার সমান হতে হবে, তরঙ্গদৈর্ঘ্য সমান হতে হবে, এদেরকে একবর্ণী আলোকউৎস হতে হবে। আচ্ছা, আরেকটা কি? আরেকটা অন্যতম কন্ডিশন হচ্ছে এর দশা পার্থক্য কি হতে হবে? ধ্রুবক হতে হবে। ঠিক আছে? দশা পার্থক্য ধ্রুবক। তাহলে আমাদের যদি স্থায়ী ব্যতিচার সৃষ্টি করতে হয়, তাহলে স্থায়ী ব্যতিচারের অন্যতম শর্ত হচ্ছে সুসংগত আলোকউৎস তৈরি করতে হবে। সুসংগত আলোকউৎস তৈরি করতে গেলে অন্যতম কন্ডিশন হচ্ছে যে দুটো আলোকউৎস আমি নেব, সেই দুটো আলোকউৎসর যে আলো তাদেরকে অবশ্যই মনোক্রোমাটিক অর্থাৎ একবর্ণী হতে হবে। এদের তরঙ্গদৈর্ঘ্য সবসময়ের জন্য একই হতে হবে। এদের যে আলোকউৎস দুটো আছে তাদের বিস্তার কি হতে হবে? সমান হতে হবে এবং এদের দশা পার্থক্য কি হতে হবে? তোমার ধ্রুবক হতে হবে। ঠিক আছে? এবার ফর অ্যান এক্সাম্পল, যদি আমি ধরো দুটো মোমবাতি জ্বালালাম, তাহলে কি মনে হয় যে তারা ব্যতিচার সৃষ্টি করতে পারবে কি পারবে না? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমাদেরকে যে সাপোজ দুটো কোনো আমি মোমবাতি জ্বালালাম, তাহলে পরে ব্যতিচার সৃষ্টি হবে কি হবে না? দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো যদি আমরা ডিফারেন্ট মোমবাতি জ্বালাই, তাহলে সেখান থেকে কোনোভাবেই ব্যতিচার সৃষ্টি হবে না। কারণ দুটো মোমবাতির ক্ষেত্রে যে আলোকউৎসগুলো থাকবে তারা প্রথম কথা একবর্ণী না, দ্বিতীয় কথা তাদের তরঙ্গদৈর্ঘ্য এক হবে না, তাদের বিস্তার ডিফারেন্ট হবে, দশা পার্থক্য ধ্রুবক নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দুটো যদি আমরা মোমবাতি জ্বালাই এরকম, তাহলে পরে কোনোদিন সেখান থেকে ব্যতিচার সৃষ্টি হবে না। কারণ আলাদা আলাদা বিন্দুর ক্ষেত্রে আলাদা আলাদা রকম কি হবে আমার তোমার দশা পার্থক্য দেখা দেবে এবং সবথেকে বড় কথা যে তরঙ্গদৈর্ঘ্য বিস্তার একই হবে না। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। এবং যদি আরো একটা তোমার বলা যেতে পারে যে আদৌ কি তোমার মানে ব্যতিচার সৃষ্টি হবে না নাকি ব্যতিচার সৃষ্টি হবে বুঝতে পারবো না। তাহলে যদি এরকমভাবে জিজ্ঞেস করে দেন তুমি বলতে পারো যে হ্যাঁ, যে হতে পারে ব্যতিচার সৃষ্টি, বাট দশা পার্থক্য যেহেতু কনস্ট্যান্ট বেসিসে ধ্রুবক থাকবে না, তাই দশা পার্থক্য এত দ্রুত চেঞ্জ হবে দুটো ডিফারেন্ট মোমবাতির ক্ষেত্রে, যে সেক্ষেত্রে ব্যতিচার সৃষ্টি হলে পরেও আমরা কি করতে পারবো না? দেখতে পাবো না। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যে যদি কোনোদিন কোনো জায়গায় কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে দুটো যদি আমি ডিফারেন্ট মোমবাতি জ্বালাই তাহলে পরে ব্যতিচার সৃষ্টি হবে কি হবে না? তাহলে যদি এক কথা জিজ্ঞেস করে তাহলে বলব দুটো মোমবাতি জ্বালালে পরে ব্যতিচার সৃষ্টি হবে না। কারণ দশা পার্থক্য এদের এত দ্রুত পরিবর্তিত হবে যে এর ব্যতিচার আমরা দেখতেই পাবো না সৃষ্টি হলে পরেও। ঠিক আছে? ঠিক আছে। এবার এক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই যে তুমি আ বলছো যে আ দুটো ডিফারেন্ট উৎস ইউজ করা যাবে না। অর্থাৎ মানে তাদের তরঙ্গদৈর্ঘ্য এক হতে হবে, বিস্তার এক হতে হবে, পার্থক্য ধ্রুবক হতে হবে। তাহলে হাউ ক্যান উই মেক দ্যাট কাইন্ড অফ সোর্স? যেখানে তরঙ্গদৈর্ঘ্য এক, দশা পার্থক্য ধ্রুবক থাকবে, বিস্তার একই থাকবে। তো আমরা দেখব যে সুসংগত এই যে আলোকউৎস আমরা তৈরি করছি এটা কিভাবে তৈরি করা যায়? এবং এটা আমরা যখন পড়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? যে সাপোজ একটা আমি কোনো বাক্স নিয়েছি। ধরো একটা বাক্স নিয়েছি এরকম। এবারে বাক্সের মধ্যে এখানটায় একটা ছেদ করেছি, এখানটায় একটা ছিদ্র করেছি ছোট্ট। ওকে? এবং এর মধ্যে রেখেছি হচ্ছে আমি একটা আলোক উৎস বা সোর্স, যেখান থেকে আলোক উৎস বের হচ্ছে। তাহলে আলোক উৎস চারিদিকে বের হবে। কিন্তু এটা খুবই ছোট ছিদ্র। তাহলে এইখানে এই ছিদ্র দিয়ে আর এই ছিদ্র দিয়ে যে উৎসটা বের হবে সেইটা হবে কি? দুটো সুসংগত আলোক উৎস। কারণ এদের তরঙ্গদৈর্ঘ্য এক হবে। এদের মধ্যে দশা পার্থক্য সমান থাকবে। কিন্তু এরা দুটো ডিফারেন্ট সোর্স। এদের মধ্যে পথ পার্থক্য ডিফারেন্ট হবে। তো এইভাবে আমরা কি করতে পারি? সুসংগত আলোকউৎস তৈরি করতে পারি। তাহলে S হচ্ছে আমার প্রাইমারি সোর্স, যেখান থেকে আমরা সেকেন্ডারি সোর্স S1 তৈরি করলাম এবং এরা এই S1 S2 হচ্ছে একটা কি? সুসংগত আলোকউৎস। আচ্ছা, আরো কিভাবে আমরা সুসংগত আলোকউৎস তৈরি করতে পারি? আমরা লাইটের বিভিন্ন রকম রিফ্রাকশন দিয়ে তৈরি করতে পারি সুসংগত আলোকউৎস। যেরকম সাপোজ আমরা একটা এখানে আয়না নিলাম ফর অ্যান এক্সাম্পল এবং এখানে একটা আমি সোর্স জ্বালালাম। ওকে? তাহলে একটা তো ধরো ডিরেক্টলি এখান থেকে যাচ্ছে। তাহলে এই একটা উৎস হয়ে গেল। ঠিক আছে? এটা সাপোজ S1, এটা ধরো মেইন সোর্স। আর একটা ধরো এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে গিয়ে মিলিত হলো। তাহলে এইখান থেকে যে এই সোর্সটা গেল S2, এটা কি? পথপার্থক্য ডিফারেন্ট হবে। তাহলে এখানেও S1 এবং S2 এটা কি হচ্ছে? একটা সুসংগত আলোকউৎস তৈরি করছে। আচ্ছা, আরো কিভাবে তৈরি করতে পারি? আমরা প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রিজমের ক্ষেত্রে কিভাবে আমরা সুসংগত আলোকউৎস তৈরি করতে পারি। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ টাইপের ত্রিভুজ প্রিজম নিলাম।
ঠিক আছে। এবং আমি সাপোজ এখানটায় একটা আলোকউৎস রাখলাম। ওকে, তো সাপোজ এ আরে সাপোজ এখানে গেল, দিয়ে এরম ভাবে বেরিয়ে গেল, এখান থেকে এ পড়লো, তো এ পড়ে এরম ভাবে বেরিয়ে গেল, রাইট? তাহলে পরে এটা তো এস, এটা ব্যাকআপ পথ ট্রাভেল করতে পারবে না, কিন্তু মনে হবে যে এই যে সোজাভাবে একটা এখান থেকে আর একটা এখান থেকে আসছে, সাপোজ এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2। তাহলে এই ক্ষেত্রে ওই S1 আর S2টা হচ্ছে একটা সুসংগত আলোকউৎস হিসেবে কাজ করবে। এটা ধরো সাপোজ S1, এটা সাপোজ S2, রাইট? তো এরকম ভাবে আমরা কি করতে পারি যে একটাই সোর্স ইউজ করে আমরা দুটো সোর্স বানাতে পারি, এবং সেক্ষেত্রে আমাদেরকে মেনটেন রাখতে হবে কিছু কিছু জিনিস, যেরকম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মেনটেন রাখতে হবে, আমাদের ক্ষেত্রে দশা পার্থক্যটাকে ধ্রুবক রাখতে হবে, এবং অবশ্যই আমাদের মনোক্রোমাটিক আলো নিয়ে কাজ করতে হবে, রাইট? তাহলে হ্যাঁ, সুসংগত আলোকউৎস তৈরি করতে পারি, এবং সেখান থেকে একটা কোশ্চেন আমরা বললাম যে যদি এটা মোমবাতি জ্বালায় তাহলে পরে আমরা কি পাওয়া যাবে, এবং সেটার এক্সাম্পল আমরা দিলাম, ঠিক আছে? এবারে কোশ্চেন হচ্ছে, এই যে আমি বারবার বলছি যে মনোক্রোমাটিক আলো নিতে হবে, মনোক্রোমাটিক আলো নিতে হবে, বাট মনোক্রোমাটিক আলো যদি আমি না নিই, আমি সাদা আলো নিই, তাহলে পরে কি এমন অসুবিধা হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রেই একটা কোশ্চেন আলাদা আসে যে যদি আমরা একবর্ণী আলোর পরিবর্তে একবর্ণী আলোর পরিবর্তে যদি সাদা আলো নিই, সাদা আলো ব্যবহার করি, তাহলে পরে কি ঘটনা ঘটবে? ঠিক আছে? তাহলে একবর্ণী আলোর পরিবর্তে মানে যেরকম আমরা সিস্টেমটা করেছিলাম যে এখানটায় একটা সাপোজ স্লিট রেখেছি, সোর্স 1, এবং এখান থেকে এ যাচ্ছে, ছোট্ট মতন ছিদ্র আছে, এখানে অপাক আছে, এখানে ছোট্ট মতন ছিদ্র আছে, দেন হেবে যাচ্ছে, এবং এরা পরস্পর ধরো কোনো একটা জায়গায় পড়লো, দিয়ে পড়ে এদের মধ্যে পথ পার্থক্য, প্রথমটা সাপোজ এক্স পথ গেল, এরা সাপোজ এক্স প্লাস ডেল্টা পথ গেল, তাহলে এখানে পর্দায় কি হবে, একটা ব্যতিচার সৃষ্টি হবে, ব্যতিচার ঝালো সৃষ্টি হবে। এটা সেকেন্ডারি সোর্স, সাপোজ একটা S1, এটা S2, এটা হচ্ছে প্রথমটা যেখান থেকে তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনোক্রোমাটিক আলোর পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনাটা এই ঘটবে যে কেন্দ্রে যেখানে মিলিত হচ্ছে, তার যে ঝালরের যে কেন্দ্রে, সেই কেন্দ্রে কোনো পথ পার্থক্য থাকবে না। তাহলে কেন্দ্রে সাদা, এবং চারিদিকে যেহেতু পথ পার্থক্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তাই চারিদিকে কালারফুল ধরনের ফ্রিঞ্জ দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে যে ঝালরটা তৈরি হবে, তার কেন্দ্রে সাদা, কি বললাম, কেন্দ্রে সাদা, কেন্দ্রে সাদা, এবং চারিদিকে কালারফুল, চারিদিকে রঙিন, চারিদিকে কালারফুল, ঠিক আছে? তো কেন্দ্রে সাদা এবং চারিদিকে কালারফুল ধরনের, মানে চারিদিকে রঙিন ধরনের একটা ঝালর দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এবার আরো কিছু কিছু কোশ্চেন তোমাদের এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে সাপোজ সাপোজ একটা আলোক রশ্মি আমার রাখা হয়েছে, ঠিক আছে? এবং সেই পার্টিকুলার আলোক রশ্মিটাকে সাপোজ আমি যদি ডেমনস্ট্রেট করি এটাকে, যে দুটো সোর্স আছে, এখানে S1 একটা, একটা S2 একটা। এবারে এই যে S1 যদি অন্য কালার দিয়ে দেখায় এটাকে, দেখা যাচ্ছে না, এটা এটা এটাও দেখা যাচ্ছে না, এটাই দেখা যাবে, থাক আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো ধরো দুটো আমার সোর্স আছে, এখানে একটা হচ্ছে S1 সোর্স, একটা হচ্ছে S2 সোর্স। তো এই S1 বা S2 যে কোনো একটা সোর্সকে যদি আমি একটা অস্বচ্ছ পর্দা দ্বারা কি করি, বন্ধ করে দিই, তাহলে পরে কি ব্যতিচার সৃষ্টি হবে না হবে না? তো মনে রাখবা যে যদি এই দুটো সোর্সের মধ্যে একটা সোর্সকে আমরা অস্বচ্ছ পর্দা দ্বারা বন্ধ করে দিই, লিখে রাখবা, ঠিক আছে, যে একটি আলোক রশ্মিকে যদি আমরা অস্বচ্ছ পর্দা দ্বারা কি করি, বন্ধ করে দিই, তাহলে পরে ব্যতিচার সৃষ্টি হবে না। একই রকম ভাবে যদি আমরা প্রশ্ন করে যে যে কোনো একটি সোর্সকে যদি আমরা স্বচ্ছ পর্দা দ্বারা বন্ধ করে দিই, তাহলে পরে কি ব্যতিচার সৃষ্টি হবে? তো মনে রাখবো যদি স্বচ্ছ পর্দা দ্বারা বন্ধ করে দিই, যেখানে আলো যেতে পারবে, তাহলে ব্যতিচার সৃষ্টি হবে, তবে তীব্রতা ইন্টেন্সিটিটা কি হবে, কমে যাবে, ঠিক আছে?
তাহলে বোঝাতে পারলাম কি কি কোশ্চেন হয়। এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে একবর্ণী আলোর পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করি তাহলে কেন্দ্রে সাদা এবং চারিদিকে কালারফুল বা রঙিন ধরনের একটা ঝালর পাওয়া যাবে। যদি আমরা দুটো সোর্সের মধ্যে একটা সোর্সকে স্বচ্ছ পর্দা দ্বারা বন্ধ করে দিই তাহলে পরে ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। হ্যাঁ হবে। কি ঘটনা ঘটবে? তীব্রতা কমে যাবে। যদি অস্বচ্ছ পর্দা দ্বারা বন্ধ করে দিই যেখানে আলো পারাপার করতে পারবে না তাহলে সেক্ষেত্রে কোনো রকম ব্যতিচার ঝালর সৃষ্টি হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিচার ঝালর কখনো সৃষ্টি হয়, কখনো সৃষ্টি হয় না। এবার আমরা বের করব এই যে ব্যতিচার ঝালর বের বলছি আমরা এই ব্যতিচার ঝালরের ঝালর প্রস্থ যে নির্ণয় সেই ঝালর প্রস্থ নির্ণয় করব। তাহলে হেডিং দেবা যে ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়। ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়। ঠিক আছে। তো আমরা দুটো সোর্স নিয়েছিলাম। ভালো করে ছবিটা দেখবা তাহলে পরে অর্ধেক জিনিস বুঝতে পেরে যাবে। দেখো আমরা সাপোজ এখানে দুটো সোর্স দিয়েছি। প্রাইমারি সোর্সটাকে আমরা দেখাচ্ছি না। একটা সোর্স সাপোজ এ, একটা সোর্স সাপোজ বি, এবং এই দুটো সোর্স হচ্ছে এটা। এটা একটা সোর্স এখান থেকে যাচ্ছে, এটা একটা সোর্স এখান থেকে যাচ্ছে, সেকেন্ডারি সোর্সটা। এবং এদের মধ্যেকার যে ডিফারেন্স এটা, এই ডিফারেন্সটুকু এটা হচ্ছে 2D। ঠিক আছে, ধরলাম আমরা এটা হচ্ছে এই মিডল পয়েন্ট। ঠিক আছে, আর এখানে আমার পর্দা রাখা আছে সাপোজ। ঠিক আছে, এরকম একটা জায়গা। এবার এখান থেকে আলোক রশ্মি সাপোজ পর্দায় গেল। এটা হচ্ছে সাপোজ এখানে ধরো পর্দা, এখানে সাপোজ পর্দা রাখা আছে। ঠিক আছে, পর্দা রাখা আছে। তো একটা আলোক রশ্মি এখানে গেল, এখান থেকে একটা আলোক রশ্মি গেল, এই যে এখান থেকে গিয়ে এখান থেকে আলোক রশ্মি গেল। তাই এদের মধ্যে পথ পার্থক্য আছে, তাহলে ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। আবার এখান থেকে আমি ধরলাম যে এর যে মিডল পয়েন্ট, এখানটা একটা গেল, অ্যান্ড সেন্টারের পজিশনটাই আমি বলছি। ঠিক আছে, এবং এখানটা একটা গেল। ওকে, তো এটা হচ্ছে সেন্ট্রাল যে ম্যাক্সিমা, সেন্ট্রাল পজিশন। এবং এটা ধরো এখানে একটা এনতম কোন একটা জায়গা ঝালর সৃষ্টি হয়েছে সাপোজ, এবং ধরলাম যে এই পয়েন্টটাকে নাম দিলাম পি সাপোজ। এবং এইখান থেকে আমি এখান থেকে আমি যদি এটা লম্ব টানি তাহলে যে পয়েন্ট এখানে ছেদ করলো সেটা সাপোজ দিলাম এস। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি। এবং আমি ধরলাম যে সেন্ট্রাল পয়েন্ট থেকে এই যে ঝালরটা যেটা মাপছি আমরা সেটা ডিস্টেন্স হচ্ছে সাপোজ এইটুকু, এটা ধরলাম আমি এক্স। ওকে, আর এখান থেকে যে এই যে স্ক্রিনের ডিস্টেন্সটুকু, এটা আমরা দিচ্ছি ক্যাপিটাল ডি। ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল পজিশন, এটা হচ্ছে ও। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট যেটা বলছিলাম আমি, এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2D, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আশা করি। আর এখানে সাপোজ এ একটা পয়েন্ট আমরা দিয়ে দিই, এখান থেকে যেটা এখানে গিয়ে থাকবে সেই পয়েন্টটা ধরলাম কিউ। ওকে, এটা আমরা ধরলাম। এবার এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে আমরা বের করব যে ঝালর প্রস্থ কত বেরোচ্ছে। এবার ভালো করে দেখো, এখানে আমরা ডিরেক্টলি প্রমাণ করছি। এখানে লিখে দেবো যেরকম একটা যে এ বিন্দু থেকে এ ও বি সুসংগত আলোক উৎস, সেখান থেকে আলোক রশ্মি তোমার এ ও বি থেকে গিয়ে পি বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, এবং তারপরে এ ও বি বিন্দু থেকে গিয়ে সি বিন্দুতে মিলিত হলো, সি বিন্দুতে তোমার সেন্ট্রাল ম্যাক্সিমাম তৈরি হলো। ঠিক আছে, পি বিন্দুতে এক্স, সেন্ট্রাল থেকে সি বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা ঝালর তৈরি হলো। ঠিক আছে, সেটা ওয়েদার কি বলে ধ্বংসাত্মক হতে পারে বা তোমার গঠনমূলক হতে পারে, সেটা আমরা দেখবো কন্ডিশনগুলো। এবার এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখব
দেখবো যে ঝালর প্রস্থ কত বেরোচ্ছে, রাইট? তাহলে ঝালর প্রস্থ বের করার জন্য আমরা কি করবো দেখো, পরপর পরপর দেখাচ্ছি, ভালো করে দেখবা। তো প্রথমে আমরা নিচ্ছি সাপোজ এই যে ত্রিভুজটা বিপিকিউ, দেখো ভালো করে এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো এখানে এইটা বিপিকিউ, এই যে ত্রিভুজটা, এইটা, এই টোটাল ত্রিভুজটা, ঠিক আছে? বিপিকিউ এইটা, তো এই ত্রিভুজটা আমরা নিচ্ছি। তো ভালো করে লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ বিপিকিউ থেকে পাই, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারি যে বিপি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, পি কিউ তার স্কোয়ার প্লাস বি কিউ ভূমি তার স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, সিম্পল। এবার এখানে এই যে আমরা পি কিউ লিখেছি, এই যে পি কিউটা আছে, এই পি কিউটা আবার দেখো ভালো করে, পি কিউ মানে কোনটা, টোটালটা এটা। এবার পি কিউটা এই যে পিসি প্লাস সি কিউ, এই দুটোর সমষ্টি। তাহলে পিসি আর পিকিউ দুটোকে আমরা যদি লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে যে পিকিউ মানে হচ্ছে পিসি প্লাস সিকিউ তার হোল স্কোয়ার প্লাস বিকিউ তার স্কোয়ার। এবার দেখো এখানে কিছু কিছু জিনিস বোঝার আছে। এবার এখানে পিসির জায়গায় পিসি আমি রেখে দিলাম, সাপোজ সরি পিসি তো ধরেছি আমরা, পিসি এক্স, এক্স দূরত্বে হচ্ছে। তাহলে পরে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো পিসির ভ্যালু কত আছে, পিসির ভ্যালু আছে এক্স, এই যে এক্স। তাহলে আমি এখানে বসাচ্ছি পিসির ভ্যালু হচ্ছে এক্স প্লাস, এবার সিকিউ, সিকিউ কোনটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে সিকিউ হচ্ছে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু, এই টোটালটা হচ্ছে 2D। তাহলে এইখান থেকে এটুকু কত হবে, এটুকু হবে ডি, অর্ধেক, সেন্টার পয়েন্টে আছে। তাহলে এইটুকু যদি ডি হয়, এই একই তো সিকিউ, তাহলে সিকিউ সমান সমানও ডি। তাহলে আমি বলতে পারি এইখান থেকে এই যে ডিস্টেন্সটুকু, এইখান থেকে এই যে ডিস্টেন্সটুকু, তাহলে এটুকু হচ্ছে স্মল ডি। তাহলে আমি কি লিখতে পারি, সিকিউ এর জায়গায়, সিকিউ এর জায়গায় লিখতে পারি ডি। তাহলে সিকিউ প্লাস ডি তার হোল স্কোয়ার, আর যে বিকিউ, বিকিউ সমান সমান আমরা ধরছি কি ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি স্কোয়ার। তাহলে বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি তার হোল স্কোয়ার, রাইট? আবার এবারে আমরা দেখছি আর একটা ত্রিভুজ, সেটা হচ্ছে এপিএস ত্রিভুজ। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, দেখো এই যে ওপর কার যে ছোট ত্রিভুজটা আছে, এইটা, এইটা, এই এপিএস, এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে লিখি যে ত্রিভুজ এপিএস থেকে পাই, তাহলে এপিএস থেকে আবার কি হবে, অতিভুজ স্কোয়ার মানে কোনটা, এপি, এপি স্কোয়ার সমান সমান কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লিখতে পারি আমি পিএস স্কোয়ার প্লাস এএস তার স্কোয়ার, রাইট? এবার এই যে পিএস, এই পিএসটা, এই টোটালটা হচ্ছে পিসি, আর এইটুকু, এইটুকু ডিস্টেন্স হচ্ছে পিএস, আর এই এসসি এটা হচ্ছে নিচেরটা। তাহলে পিএসটা আমি কি লিখতে পারি দেখো, পিসি থেকে, পিসি থেকে যদি আমি এসসিটাকে বাদ দিয়ে দিই, পিসি থাকে এই যে টোটালটা পিসি, সেখান থেকে যদি আমি এসসি, এসসি এইটুকুটাও আবার কি, এটুকুটাও হবে ডি। তাহলে পিসি থেকে এসসিটা যদি বাদ দিই, তাহলে আমি পিএস পেয়ে যাবো। তাহলে লিখতে পারি পিসির জায়গায় পিসি মাইনাস এসসি তার হোল স্কোয়ার প্লাস এএস স্কোয়ার। এবার পিসির ভ্যালু কত, পিসির ভ্যালু তো এক্স, এসসির ভ্যালু কত এক্ষুনি বললাম, এসসির ভ্যালু হচ্ছে ডি, এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি তার স্কোয়ার, এটা হলো এপি স্কোয়ার, রাইট? তাহলে এটাকে আমি সাপোজ প্রথম যে ইকুয়েশন ছিল সেটাকে আমি সাপোজ 1 নাম্বার দিলাম, এটাকে, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এবার যদি আমি এই দুটো ইকুয়েশনে 1 মাইনাস 2 যদি করে দিই, যে 1 মাইনাস 2, তাহলে আমরা কি পাবো, 1 মাইনাস 2। তারপরে আমরা কি পাচ্ছি দেখো, প্রথমে ছিল কি বিপি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, বিপি স্কোয়ার মানে কত, এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর মাইনাস এপি স্কোয়ার, এপি স্কোয়ার কত, এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ভালো করেই যে এই ডি স্কোয়ার অ্যান্ড ডি স্কোয়ার কি হচ্ছে, কেটে যাচ্ছে সিম্পলি। তাহলে আমার পড়ে থাকছে কি দেখো, এখানে পড়ে থাকছে, এটাকে আমি কি লিখতে পারি, বিপি প্লাস এপি তার
ইন্টু বিপি মাইনাস এপি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একইভাবে এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ডি হোল স্কোয়ার, এটা সমান সমান আবার কি, এটা সমান সমান হচ্ছে 4xd। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, যদি আমি বের করতে চাই যে বিপি মাইনাস এপি, সেটা কি বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে হচ্ছে 4xd ডিভাইডেড বাই বিপি প্লাস এপি, বিপি প্লাস এপি, রাইট? এটা আমরা পেয়ে গেলাম, ভালো করে লক্ষ্য করে দেখো। ঠিক আছে, তাহলে এই যে বিপি মাইনাস এপি, এটা আমরা কি বের করলাম অ্যাকচুয়ালি, তো ভালো করে যদি লক্ষ্য করে দেখতে পাও তাহলে পরে দেখে বুঝতে পারবা, এইখান থেকে এইটা হচ্ছে বিপি, রাইট? আর এইখান থেকে এটা হচ্ছে এপি। এটা এত ব্যতিরেক আমরা বের করছি যে প্রথমটা যদি আমি এই এপিটাকে এক্স ধরি আর এটা যদি এক্স প্লাস ডেল্টা পথ পার্থক্য থাকে, তাহলে এই যে বিপি থেকে যদি আমি এপিটাকে বাদ দিয়ে দিই তাহলে ডেল্টা আমার পথ পার্থক্যটা পেয়ে যাবে, ওই পথ পার্থক্যের জন্য ব্যতিরেক সৃষ্টি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বিপি মাইনাস এপি ইজ নাথিং বাট পথ পার্থক্য ডেল্টা, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি একই রকম ভাবে যে বিপি মাইনাস এপি, আর এক লাইন যদি আমরা লিখি যে বিপি মাইনাস এপি সমান সমান অ্যাকচুয়ালি কি ডেল্টা, এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পথ পার্থক্য, রাইট? তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, যে বিপি মাইনাস এপি যদি পথ পার্থক্য ডেল্টা হয় তাহলে ডেল্টা সমান সমান অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, 4xd। যদি আমরা লিখি এখানটায় যে আর একটা ভাবে যে ডেল্টা সমান সমান 4x স্মল ডি ডিভাইডেড বাই বিপি প্লাস এপি, রাইট? বুঝতে পারলে আশা করি। এবার এখানে আমাকে দেখতে হবে যে এইখানে যে আরো দুটো কন্ডিশন বর্তমান আছে, যে তোমার বিপি এবং এপি যে যোগ করেছি, তাহলে সেই জায়গাটা কি। এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে দুটো বিন্দু আছে পি এবং এ, বিপি আছে এপি আছে, তাহলে বি এ। এবার এই যে বিপি আর এপি এই দুটো বিন্দু আছে, এখানে যদি পি আর সি বিন্দু দুটোর মধ্যে দূরত্ব যদি খুবই কম হয়, ঠিক আছে, পি আর সি বিন্দু দূরত্ব যদি খুবই কম হয়, এবং আমি যদি ধরি এরকম যে এই যে পর্দা থেকে এর দূরত্ব যেটা আছে, মানে এই দূরত্বটা এখান থেকে এইটা, এই দূরত্বটা, এই ডিটা, যদি ডিটাই এক্স এর যে এই যতটুকু ঝালর, তো ঝালর খুবই খুব ক্ষুদ্র অংশ তৈরি হয়, ঠিক আছে, ছোট্ট একটু অংশে। তো এই পর্দা থেকে এর যে দূরত্ব এই ডিটা যদি গ্রেটার দেন এক্স হয়, তাহলে সেই পার্টিকুলার মোমেন্ট আমি কি বলতে পারি যে পি আর এই সি এই দুটো বিন্দু মধ্যে দূরত্ব খুবই কম হবে। তাহলে এই যে এপি ধরেছি আমি এখান থেকে এপি, ঠিক আছে, এবং এখান থেকে ধরেছি আমরা বিপি, তাহলে এই এপি আর বিপি নিয়ারলি ইকুয়াল টু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে পরে কোন কন্ডিশন ধরলাম আমরা, আমরা ধরলাম যে যদি যদি ডি গ্রেটার দেন এক্স হয় এবং পি এবং সি বিন্দু দুটির মধ্যে দূরত্ব খুবই কম হয়, সেই পার্টিকুলার কন্ডিশনে আমরা কি লিখতে পারি যে বিপি নিয়ারলি ইকুয়াল টু এপি, নিয়ারলি ইকুয়াল টু, আমরা বিপি আর এপি সমান সমান যদি ধরি ইকুয়াল, তাহলে কি হয়ে যাবে, এটা কার সঙ্গে সমান হবে, এই যে ওসি বলতে পারি বা বিকিউ বলতে পারি, যা খুশি বলতে পারি, বা ডি বলতে পারি, তাহলে বিপি আর এপি সমান হয়ে যাবে হচ্ছে ডি এর সঙ্গে। তাহলে তখন পথ পার্থক্য ডেল্টা, পথ পার্থক্য পথ পার্থক্য ডেল্টা সমান সমান কি হচ্ছে 4xd ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি প্লাস ক্যাপিটাল ডি, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 4xd ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল ডি, দ্যাট ইজ 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, পথ পার্থক্য ডেল্টা, পথ পার্থক্য ডেল্টা, অন্য কালে দিয়ে দেখায়, পথ পার্থক্য ডেল্টা সমান সমান 2xd বাই ক্যাপিটাল ডি, এটা বের করতে দেয় যে ব্যতিচার ঝালনের ক্ষেত্রে বের করো পথ পার্থক্যের ভ্যালু কত। এবার ভালো করে লক্ষ্য করে দেখবা, ঠিক আছে, আমরা জানি যে যখন উজ্জ্বল পটি তৈরি হয় অর্থাৎ গঠনমূলক ব্যতিচার তৈরি হয়,
গঠনমূলক ব্যতিচার, তাহলে সেই পার্টিকুলার ক্ষেত্রে মানে যেখানে উজ্জ্বল পটি হচ্ছে, ঠিক আছে, গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল পটির ক্ষেত্রে বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, তাহলে আমরা কি জানি যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টির জন্য আলোক যে তরঙ্গ দূরত্ব থাকে সেই তরঙ্গ দুটোর পথপার্থক্য কত হতে হয়? আমরা জানি যে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টির জন্য পথপার্থক্য কত হয়? ডেল্টা ইজ ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2। আজকে প্রথমেই আমি মনে করিয়েছি। তাহলে আমরা জানি গঠনমূলক ব্যতিচারের জন্য আলোক তরঙ্গ দুটো লিখবা, গঠনমূলক ব্যতিচারের জন্য আলোক তরঙ্গ দুটোর পথপার্থক্য হয় পথ পার্থক্য হয় ডেল্টা সমান সমান 2n ইন্টু ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এবার আমরা এখানে ধরেছি যে এইখানে হচ্ছে এই যে সিটা, এই সি পয়েন্টটা, এই সিটা দ্যাট ইজ নাথিং বাট যে ব্যতিচার যেখানে তৈরি হচ্ছে তার কেন্দ্রবিন্দু, এবং এই যে পি পয়েন্টটা তৈরি হচ্ছে সেটা ধরলাম যে সাপোজ এনতম উজ্জ্বল পটি বা এনতম অন্ধকার পটি তার দূরত্ব। এবার যেহেতু আমরা গঠনমূলক ব্যতিচার বলছি, গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে উজ্জ্বল পটি, এই যে উজ্জ্বল পটি, ঠিক আছে, তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য হয় কত? 2n প্লাস 2n ইন্টু ল্যামডা বাই 2। এইবার যদি আমরা ধরি যে সেন্ট্রাল ম্যাক্সিমাম মানে ব্যতিচারের কেন্দ্রবিন্দু থেকে, তাহলে লিখি আমরা যে ব্যতিচারের কেন্দ্র বিন্দু থেকে মানে সি পয়েন্ট থেকে, ঠিক আছে, কেন্দ্রবিন্দু থেকে এনতম উজ্জ্বল পটি, উজ্জ্বল কারণ গঠনমূলক ব্যতিচার, ঠিক আছে, উজ্জ্বল পটির দূরত্ব সমান সমান ধরলাম xn। মানে কোন পয়েন্টটা? এই যে এখানে যেটা আছে তোমার সি বিন্দু থেকে পি বিন্দুতে ধরে তৈরি হয়েছে, তাহলে সি বিন্দু থেকে পি বিন্দুর এই যে দূরত্ব, এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, সেটাকে আমরা এক্স এন ধরলাম, যেহেতু এটা এনতম ধরলাম যে উজ্জ্বল পটিয়ে হচ্ছে কারণ গঠনমূলক ব্যতিচার হচ্ছে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2n প্লাস ইন্টু ল্যামডা বাই 2। আর আমরা জানি যে এই ক্ষেত্রে যে পথপার্থক্য তৈরি হচ্ছে পথপার্থক্যের মান কত হচ্ছে? 2x ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে আমরা কি লিখতে পারি এই ক্ষেত্রে? যে পথপার্থক্য ডেল্টা সমান সমান কি হয়? 2n ইন্টু ল্যামডা বাই 2 সমান সমান 2, দূরত্ব কত ধরেছি? xn, তাহলে 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আশা করি বুঝতে পারলে। এবার তাহলে এখান থেকে যদি আমরা 2 অমিট করি তাহলে n ল্যামডা সমান সমান কি হচ্ছে? 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে সেখান থেকে xn সমান সমান কি পাচ্ছি দেখো, n ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। তো এটা আমরা পেয়ে যাচ্ছি xn। xnটা অ্যাকচুয়ালি কি? xnটা হচ্ছে আমার যে সেন্ট্রাল পয়েন্ট থেকে, অর্থাৎ ব্যতিচারের যে কেন্দ্রবিন্দু সেখান থেকে nতম উজ্জ্বল পটির দূরত্ব, এটা আমরা বের করলাম। এবার যদি আমাকে বের করতে বলে যে কেন্দ্রবিন্দু থেকে n প্লাস ওয়ানতম উজ্জ্বল পটির দূরত্ব, সাপোজ ধরলাম xn প্লাস 1, তাহলে সেটা কত বেরোবে? জাস্ট আমাকে এখানে n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দিতে হবে। xn প্লাস 1 মানে নাথিং বাট n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2d, ঠিক আছে। তো সাপোজ এটাকে আমি a দিলাম ইকুয়েশন, এটাকে আমি সাপোজ এটাকে ইকুয়েশন b দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে ঝালর কিভাবে তৈরি হচ্ছে। দেখো, ধরো এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, আবার উজ্জ্বল পটি তৈরি করছে, ঠিক আছে, এটা ধরো ডার্ক ফ্রিঞ্জ, হ্যাঁ, বাকিগুলো ব্রাইট, এগুলো ডার্ক ফ্রিঞ্জ সাপোজ। এবার এটা ধরো সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে। এবার এখান থেকে আমাকে বের করতে বলছে যে উজ্জ্বল পটির উইথ কত, ঠিক আছে, তাই তো বের করতে বলেছে। তাহলে এটা সেন্ট্রাল পয়েন্ট সি। এবার এখান থেকে আমি ধরলাম যে এনতম, এটা হচ্ছে উজ্জ্বল পটি এটা। এবার এনতম উজ্জ্বল পটির আমি কি ধরলাম? তোমার দূরত্ব বের করলাম, সেটা বেরোলো হচ্ছে সাপোজ xn। এবার যদি আমি সাপোজ n প্লাস 1তম বের করি, তাই তো, তাহলে n প্লাস 1তম উজ্জ্বল পটি বের করলে পরে আমি কি পেয়ে যাব? xn প্লাস 1। এবার এই দুটোকে যদি বাদ দিই আমি,
তাহলে পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যেকার দূরত্ব পেয়ে যাব না? এবার এই একটা উজ্জ্বল পটি আর এই একটা উজ্জ্বল পটি, তাহলে তাই না? তাহলে এই দুটো উজ্জ্বল পটির মাঝে কি আছে? একটা অন্ধকার পটি আছে। বোঝাতে পারছি? তাহলে পরপর দুটো উজ্জ্বল পটির দূরত্ব আমি পেয়ে যাব। তাহলে অন্ধকার পটির মানে ডার্ক ফ্রিঞ্জের উইডথ পেয়ে যাবো আমি। একই রকমভাবে যদি দুটো অন্ধকার পটির মধ্যেকার দূরত্ব আমি বার করি তাহলে উজ্জ্বল পটির উইডথ পেয়ে যাবো আমি। তাহলে আমরা সেই জিনিসটাই করছি। তাহলে আমরা কেন্দ্রবিন্দু থেকে প্রথমে একটা xn তম বের করেছি আর একটা আমরা x প্লাস n x ইন্টু n xn প্লাস 1 তম বের করেছি। তাহলে x একটা বের করলাম xn, একটা বের করলাম xn প্লাস 1, প্রথমটা দ্বিতীয়টা দুটোর মধ্যে বিয়োগ করব, তাহলে আমরা কি করে পেয়ে যাব যে পর পর এটা বের করতে দেয়, ঠিক আছে, যে দুটি উজ্জ্বল পটির দূরত্ব কত সেটা? না তো xn প্লাস 1 মাইনাস xn, সেটা কত দাঁড়াচ্ছে দেখো, n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2d মাইনাস n lambda capital D by 2d, that is nothing but n plus 1 থেকে যদি আমি n বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব? সিম্পলি পেয়ে যাব lambda d by 2d। তো এটাই হচ্ছে আমার পর পর দুটি উজ্জ্বল পটির মধ্যেকার দূরত্ব, বা আমি বলতে পারি একটা ডার্ক ফ্রিঞ্জের উইথ। পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব মানে একটা অন্ধকার পটির বের। একই রকম ভাবে যদি আমাকে বের করতে বলে যে অন্ধকার পটির দূরত্ব কত, অন্ধকার পটির, ঠিক আছে, দূরত্ব, তাহলে সেটা আমরা একই প্রসেসে বার করব। কিভাবে বার করব? আমরা জানি যে অন্ধকার যখন পটি হয় তখন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার পটি তৈরি হয়। তাহলে যখন ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার পটি তৈরি হচ্ছে তখন ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হচ্ছে, তখন আমার যে পথপার্থক্য সেটা কত হয়? তরঙ্গ দুটোর পথপার্থক্য কত থাকে? তরঙ্গ দুটির পথপার্থক্য সেটা কত থাকে? আমরা সবাই জানি যে ডেল্টা ইজ ইকুয়াল টু হয় 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক থাকে, ঠিক আছে। এবার আমি ধরলাম যে কেন্দ্রবিন্দু থেকে আগের মতনই, যে কেন্দ্র বিন্দু থেকে n তম অন্ধকার পটির দূরত্ব, এটা আমরা ধরলাম যে xn, ফর অ্যান এক্সাম্পল xn, একই রকম আগের মতনই। তাহলে এবার তাহলে দশা পার্থক্য, সরি পথ পার্থক্য ডেল্টা সমান সমান কত হয়? 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এবার এটা কার সঙ্গে সমান হবে? যেটা বের করেছি আমি, 2 ইন্টু xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি। কোন কেন? কারণ এই দেখো এক্ষুনি বার করেছি আমরা এখানটায়, এই যে xn ভ্যালুটা কত হয়, x এটা তো এর ক্ষেত্রে, এই যে এক্ষেত্রে 2xd বাই ডি, এটাই হচ্ছে পথ পার্থক্য, এটা আমরা বার করেছি, তাই না? তাহলে এই পথ পার্থক্যটা বসিয়ে দিলাম যে xn ধরলাম আমি হচ্ছে অন্ধকার পটি, তাহলে 2xnd বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু অন্ধকার পটি যখন হয় তখন কত হয়? 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, সেটা বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে যদি আমরা বের করি তাহলে পরে কিছু কাটাকুটি হচ্ছে। দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে xn সমান সমান বার করতে হবে আমাকে, xn, তাহলে xn সমান সমান বের হচ্ছে কত? ডিটা ওদিকে চলে গেল, ল্যামডাটা উপরে উঠে গেল, তাহলে পরে উল্টে গেল, তাহলে হচ্ছে 2n প্লাস 1টা এদিকে থাকবে পরে, 2n প্লাস 1 ল্যামডা থাকবে, তার সঙ্গে সঙ্গে ডি যোগ হবে আর এদিকে নিচে চলে আসবে কত? 2 আর 2 4, তাহলে 4d, তাহলে 2n প্লাস 1 ল্যামডা ডি বাই 4d, ঠিক আছে। এটা কেন্দ্রবিন্দু থেকে n তম অন্ধকার পটির। এবার একই রকম ভাবে কেন্দ্রবিন্দু থেকে n প্লাস 1 তম অন্ধকার পটির দূরত্ব কত দাঁড়াবে? x n প্লাস 1। তাহলে সেক্ষেত্রে কি হবে আমার? এটা হয়ে যাবে 2 ইন্টু n প্লাস 1 n এর জায়গায়, তাহলে 2 ইন্টু এটা হবে n প্লাস 1, রাইট, প্লাস 1, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 4d, আর এখানে কত হয়ে যাবে? 2 ইন্টু x n প্লাস 1 d বাই ক্যাপিটাল ডি।
তাই তো? এবার তাহলে এইখান থেকে যদি আমাকে বের করতে হয় এক্স এন প্লাস ওয়ান, তাহলে কত দাঁড়াবে দেখো ভালো করে, টু ইন্টু, আমি একই রকম রেখে দেবো, এন প্লাস ওয়ান প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি, দুটো ডি আলাদা লিখে ফেলেছি, স্মল ডি বাই ফোর ডি, এটা চলে আসলো আমার, তাই তো, টু ইন্টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি, ঠিক আছে। এবার আমাকে যদি বের করতে হয় যে দুটো অন্ধকার পটির মধ্যে, এখানে ফোর ডি না, টু এন প্লাস ওয়ান বাই ডি, ল্যামডা বাই টু থাকে তো এখানে, তাহলে ফোর কেন হবে, টু এন প্লাস ওয়ান, কি করেছি আমি, টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, টু এন প্লাস ওয়ান বাই ওয়ান ল্যামডা বাই টু, এই যে এখানে, এখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো, ঠিক আছে। আরে এতই বা করার কি দরকার, ডিরেক্টলি তো এক্স এন বেরিয়ে যেত, হ্যাঁ এখান থেকে ডিরেক্টলি লিখে দেবো, দরকারই তো নেই সব করার। এই যে এখানটায় বেরিয়েছে না এটা, এক্স এন বসে যেত এখানটা, এক্স এন, তো এইখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দেবা, ঠিক আছে, এইখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান, তাহলে এন এর জায়গায় আমি এন প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি, এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি। এবার যদি আমাকে বের করতে হয় যে পর পর দুটি অন্ধকার পটির মধ্যে দূরত্ব, কি বললাম, পর পর দুটি অন্ধকার পটির দূরত্ব, তাহলে কি হবে, এখানে বিয়োগ করতে হবে, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন প্লাস ওয়ান কত, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই ফোর ডি মাইনাস এখানে হবে কত, টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি। তাহলে এখানে এন প্লাস ওয়ান আছে, তাহলে পড়ে থাকবে কত, এখানে একই রকম ল্যামডা ডি বাই ফোর ডি, ঠিক বের করলাম আমরা, ল্যামডা ডি বাই ফোর ডি, টু থাকবে একটা, সরি ক্যালকুলেশন করে থাকো, এটা কত হবে, টু এন প্লাস টু প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি মাইনাস টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি। তাহলে এটাকে এক কাজ করতে পারি, এরকম করতে পারি যে টু এন প্লাস ওয়ান প্লাস টু, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ল্যামডা ডি বাই ফোর ডি মাইনাস টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ফোর ডি, that is nothing but 2n plus 1 lambda d by 4d plus 2 into lambda d by 4d minus 2n plus 1 lambda d by 4d। তাহলে 2n plus 1 lambda d by 4d, 2 কেটে গেল, এখানে 2 এর সঙ্গে 2 পড়ে থাকলো, তাহলে কি পড়ে থাকলো, lambda d by 2d xn plus 1 minus xn। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, যে পরপর দুটি অন্ধকার পটির মধ্যে দূরত্ব, দ্যাট ইজ এ ব্রাইট ফ্রিঞ্জ উইথ, ঠিক আছে, সেটা কত বেরোচ্ছে, ল্যামডা ডি বাই টু ডি। একই রকম ভাবে আগেরটা আমরা বের করেছিলাম যে পরপর দুটি উজ্জ্বল পটির যে উইথ, এই যে এক্স এন প্লাস ওয়ান আর এক্স এন, সেটাও বেরিয়েছিল ল্যামডা ডি বাই টু ডি। তাহলে আমরা কি পাচ্ছি, যে অন্ধকার পটির বেদ সমান সমান উজ্জ্বল পটির বেদ, পেয়ে গেলাম। এখান থেকে এটা প্রমাণ কত দিতে পারে, যদি সম্ভাবনা কম এত বড় প্রমাণ দেওয়ার, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে অন্ধকার পটির বেদ সমান সমান উজ্জ্বল পটির
বেদ। এবার অন্ধকার পটি মানে অন্ধকার ঝালর, ঠিক আছে? বেসিক্যালি ঝালর। অন্ধকার ঝালরের বেদ সমান, সমান উজ্জ্বল ঝালরের বেদ। এবার এখান থেকে কিছু তোমার ছোট, ছোট কোয়েশ্চেন দিতে পারে, হ্যাঁ? যে সাপোজ আমরা ধরলাম যে অন্ধকার ঝালর বা উজ্জ্বল ঝালর যে প্রস্থ যেটা আমরা বার করছি, এই যে xn +1 -xn এটাকে আমরা সাপোজ y দিয়ে ডিনোট করলাম। এই যে পুরো রাশিটাকে যদি y দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি পাচ্ছি? অন্ধকার পটির বেদ বা উজ্জ্বল পটির বেদ, এটা y ঝালর প্রস্থ সমান, সমান y সমান, সমান ল্যামডা d/2d। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। এখান থেকে দেখো কিছু কনক্লুশন আমরা পাচ্ছি। যেরকম নাম্বার নাম্বার 1 কনক্লুশন আমরা কি পাচ্ছি দেখো, যে y proportional to lambda। এবার তাহলে এখান থেকে কোশ্চেন করতে পারে যে লাল আলোর ঝালর প্রস্থ বেশি না বেগুনি আলোর ঝালর প্রস্থ বেশি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু ঝালর প্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কি হচ্ছে প্রপোর্শনাল, তার মানে এখানে তাই দাঁড়াচ্ছে যে যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার ঝালর প্রস্থ বেশি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার ঝালর প্রস্থ কম হবে। তাহলে লাল আলোর ক্ষেত্রে ঝালর প্রস্থর মানটা কি হয়ে যাবে? বেশি হবে। বেগুনি আলো দিয়ে যদি আমরা করি, ঠিক আছে, তার ক্ষেত্রে ঝালর প্রস্থের মানটা কি হবে? কম হবে। আচ্ছা, আবার দ্বিতীয় নাম্বার কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে দেখো এখানে y প্রপোর্শনাল টু ক্যাপিটাল ডি, মানে তোমাকে বলতে পারে যে সোর্স থেকে, যেখানে উৎস, সে উৎস থেকে পর্দার দূরত্ব যদি আমি একবার বাড়িয়ে দিলাম একবার কমিয়ে দিলাম, তাহলে ঝালর প্রস্থ বেশি হবে না কম হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যেহেতু y প্রপোর্শনাল টু ডি, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড দ্য তোমার পর্দা স্ক্রিন, তাহলে সেখানে ডি এর সঙ্গে প্রপোর্শন আমরা যত ডিস্টেন্স বেশি হবে তত কি হবে? ঝালর প্রস্থের মানটা বেশি হবে। তাহলে এবারে যদি সোর্স থেকে পর্দার দূরত্ব বেশি করে দেওয়া হয় তাহলে ঝালর প্রস্থের মানটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আচ্ছা, থার্ড এখানে দেখতে পাচ্ছ কনক্লুশন যে y প্রপোর্শনাল টু 1/2d বা 1/d। এখান থেকে কোশ্চেন করতে পারে যে আলোক উৎসকার মধ্যেকার দূরত্ব যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে পরে ঝালর প্রস্থর মান বাড়বে না কমবে? তো দেখতে পাচ্ছ যে y প্রপোর্শনাল টু 1/d, তো ঝালর প্রস্থের মধ্যবর্তী দূরত্বের মান, কারণ 2d কেন দিয়েছে? 2d হচ্ছে দুটো ঝালর প্রস্থ দূরত্ব না, তার জন্য দেখো 2d দিয়ে আমরা লিখেছিলাম না টোটাল থাকে। তো ঝালর প্রস্থের যদি মধ্যবর্তী দূরত্বের মানটা যদি বেড়ে যায় তাহলে পরে কি হবে? সরি, যদি সোর্সের মধ্যবর্তী দূরত্বের মানটা যদি বেড়ে যায় তাহলে ঝালর প্রস্থের মানটাও কি হয়ে যাবে? আমার বেড়ে যাবে, সরি কমে যাবে। কারণ নিচেরটা বেশি হয়ে গেলে পরে ঝালর প্রস্থের মানটা কমে যাবে। আর যদি সোর্সের যে দূরত্ব সে দূরত্ব যদি কমে যায় তাহলে ঝালর প্রস্থের মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো এখান থেকে এরকম ছোট, ছোট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। এখানে একটা ছোট্ট দুটো টপিক বাকি থাকলো, ঠিক আছে? কৌণিক বেদ বলার একটা টপিক আছে এবং পাতলা স্লিট প্রবেশ করার একটা টপিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। আজকের মতন এখানেই থাক।